সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব লজিক কি। লজিক হচ্ছে একটি গ্রিক শব্দ যা আসছে লগস থেকে, যার অর্থ হচ্ছে ভাষা বা চিন্তা। উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যাকে বলা হয় ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। গ্রিক ভাষার লগস শব্দের সাথে ইংরেজি শব্দ লজিকের অনেক মিল আছে। আর লগস শব্দের অর্থ হচ্ছে ভাষা বা চিন্তা। উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যাকে আমরা বলি ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। সুতরাং যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি সুশৃঙ্খল বৈজ্ঞানিক আলোচনা যা মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করার সঠিক চিন্তা পদ্ধতি, অনুমান সম্পর্কে কতগুলো নিয়মকানুন প্রণয়ন করে এবং সেগুলোকে আমাদের বাস্তব চিন্তাক্ষেত্রে প্রয়োগ করার নির্দেশ দান করে। যুক্তিবিদ্যার একটি প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যুক্তি, যার অর্থ হচ্ছে চিন্তা। একটি যুক্তি বাক্যের অংশ থাকে মোট তিনটি। প্রথমটি হচ্ছে উদ্দেশ্য পদ, তারপরটি হচ্ছে সংযোজক পদ এবং তৃতীয়টি হচ্ছে বিধেয় পদ। যুক্তি অর্থ হচ্ছে চিন্তা, যেহেতু সেই ক্ষেত্রে এই যুক্তি পদ্ধতিকে আলোচনা করতে গিয়ে যুক্তির উপাদান আসে আমাদের সবার প্রথমে। যুক্তির উপাদানের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ যে অংশটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে পদ বা টার্ম। এই পদ বা টার্ম এই শব্দটি আসছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে, যার অর্থ হচ্ছে প্রান্ত, শেষ বা সীমান্ত। একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে বা সংযোজকের দুই পাশে যে সকল শব্দ বা শব্দগুলি দিয়ে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ গঠিত হয় তাদেরকে বলা হয় পদ। আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে বলছি। দেখো তোমরা সবাই, মানুষ হয় মরণশীল, এখানে একটি বাক্য, এটা শুধুমাত্র বাক্য না, এটা একটা যুক্তি বাক্য। কারণ মানুষ মরণশীল যদি বলতাম তাহলে সেটা একটা বাক্য হয়ে যেত। যেহেতু এখানে আমি সংযোজক বসিয়েছি হয়, এটা সবসময় সংযোজক হিসেবে বসবে পজিটিভ শব্দ, মানে হয়। এখানে কখনোই আমরা নেগেটিভ শব্দ নয় এগুলো ব্যবহার করতে পারবো না। এই সংযোজকের আগে যে অংশটুকু আছে এই অংশটুকুর নাম হচ্ছে উদ্দেশ্য পদ এবং পরের অংশটুকুর নাম হচ্ছে বিধেয় পদ। ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে আমরা পদকে ব্যাখ্যা করতে পারি। ব্যাপক অর্থে পদের সংজ্ঞা হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো বচনের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাদেরকে বলা হয় পদ। যেমন মানুষ, আকাশ, আমি, সে, লাল, এই শব্দগুলো হচ্ছে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। আর সংকীর্ণ অর্থে পদ বলতে যে শব্দ বা শব্দ সমষ্টি প্রকৃতই কোনো বাক্যের উদ্দেশ্যরূপে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় পদ। সংকীর্ণ অর্থে পদ মাত্রই বাক্যের একটি অংশ। যেমন মানুষ, এই মানুষ শব্দটি একাকী কোনো পদ নয়, কিন্তু মানুষ মরণশীল বলবো তখনই এই শব্দটি হয়ে যাবে একটা পদ। এটা হচ্ছে সংকীর্ণ অর্থে। এখন আমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছি যে পদ দুটি অর্থে ব্যবহৃত হয়, একটি হচ্ছে ব্যাপক অর্থে এবং আরেকটি হচ্ছে সংকীর্ণ অর্থে। পদ এবং শব্দ এই দুটো অপর বিষয়গুলো খুবই পাশাপাশি সম্পর্কযুক্ত। যখন আমরা যুক্তির উপাদান করব আমাদের প্রথম কোশ্চেনটি আসবে পদ এবং শব্দ কি, পদ এবং শব্দের মধ্যে পার্থক্য কি। যেহেতু আমরা পদ শিখে ফেলছি, এখন আমরা শিখব অবশ্যই শব্দ কাকে বলে। মানুষের চিন্তা, ইচ্ছা, অনুভব করার কথিত ধ্বনি বা লিখিত চিহ্নকে বলা হয় শব্দ। শব্দের হচ্ছে তিনটি ভাগ, একটি হচ্ছে পদযোগ্য শব্দ, দ্বিতীয়টি হচ্ছে স্বপদযোগ্য শব্দ এবং তৃতীয়টি হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দগুলো কেমন? মানুষ, কলম, পাখি, এই শব্দগুলো সবসময় নিরপেক্ষভাবে বসে। মানে ধরো সকল মানুষ হয় মরণশীল, এই যে এখানে মানুষ শব্দটি হচ্ছে পদযোগ্য, কারণ এটি কখনোই কারো সাহায্য নেবে না। যে শব্দগুলো ব্যবহার করার সময় কোনো পদের সাহায্য না নিয়ে নিজে নিজে সরাসরি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাকে বলা হয় পদযোগ্য শব্দ। স্বপদযোগ্য শব্দগুলো হচ্ছে টা, টি, খানাখানি। যেমন ধরো বইটি, আমটি, আমগুলো, এই শব্দগুলো হচ্ছে স্বপদযোগ্য শব্দ, কারণ এই শব্দগুলো অবশ্যই ব্যবহার করার সময় সাহায্য নিয়েছে। কার সাহায্য নিয়েছে? যেমন টা, টি, খানা, খানি, এই শব্দগুলো যুক্ত হবে। যেমন ধরো আমগুলো, আমি যদি বলি আমগুলো, তাহলে এইগুলো শব্দগুলো হচ্ছে স্বপদযোগ্য, কারণ এগুলো সবসময় কারো না কারো সাহায্য নিবে। সাহায্য নেওয়ার জন্য এটা নাম হচ্ছে স্বপদযোগ্য শব্দ। সহ মানে হচ্ছে সাহায্য। পদ নিরপেক্ষ শব্দ, এই শব্দগুলো হচ্ছে হাই, মরি মরি, ছিছি, এই শব্দগুলো কীরকম? এগুলো আমরা বাংলা দ্বিতীয় পত্রে ব্যবহার করে থাকি, যে কিন্তু এগুলো কখনো যুক্তিবিদ্যা ব্যবহৃত হয় না। হাই হাই, মরি মরি, ছিছি, বাহ এই ফুলটি কি সুন্দর, আমরা এই শব্দগুলো প্রায় ইউজ করে থাকি। এই শব্দগুলো হচ্ছে পদ নিরপেক্ষ। যে শব্দগুলো যুক্তিবিদ্যায় কখনোই কোনোভাবে ব্যবহৃত হতে পারে না সেগুলোকে বলা হয় পদ নিরপেক্ষ শব্দ। তাহলে আমরা অবশ্যই ক্লিয়ার হয়েছি পদ কাকে বলা হয়, শব্দ কাকে বলা হয় এবং পদ ও শব্দের তিনটা ক্লাসিফিকেশন। এখন আমরা শিখব হচ্ছে পদ ও শব্দের পার্থক্য। যেহেতু পদ ও শব্দের পার্থক্য আসে সেহেতু আমরা সংজ্ঞা থেকে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারি। প্রথম হচ্ছে বাক্যের বা এক নম্বরে বলতে পারি বাক্যের বা বচনের উদ্দেশ্য বা বিধেয় রূপে
ব্যবহৃত শব্দকে বলা হয় পদ। অপরদিকে ধ্বনি বা অক্ষরের অর্থপূর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। শব্দ বা শব্দের সমষ্টি নিয়ে পদ গঠিত হয়। অপরদিকে ধ্বনি বা অক্ষরের সমষ্টি নিয়ে শব্দ গঠিত হয়। প্রত্যেকটি পদই হচ্ছে শব্দ। এই দেখো, এটা পদ, এটা পদ, আবার একই দিকে শব্দ, কিন্তু প্রত্যেকটি শব্দ পদ নয়। যেমন হয়, এটা একটা শব্দ, কিন্তু এটা কখনোই পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। একটি পদের কেবলমাত্র একই অর্থ থাকে, কিন্তু একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে। যেমন পদ হতে পারে হচ্ছে মানুষ, অপরদিকে পানির একটা অর্থ হতে পারে জল, এটি হচ্ছে শব্দ। তাই পদের একাধিক কখনো অর্থ হয় না, কিন্তু শব্দের একাধিক অর্থ থাকতে পারে। পদ দ্বারা আমাদের চিন্তা প্রকাশিত হয়, আর শব্দ দ্বারা আমাদের বিস্ময়, সংশয়, আবেগ, ইচ্ছা, অনুভূতি, এই সবগুলোই প্রকাশিত থাকে। এইখানে আমাদের সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে পদ এবং শব্দ কাকে বলে, পদ ও শব্দের পার্থক্য। এর সাথে একটা ছোট করে আসে যে সকল পদই শব্দ না, সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দই পদ নয়। এই ব্যাখ্যাটা যখন আসবে তখন আমাদের ঠিক এভাবে লিখতে হবে। পদ ও শব্দের পার্থক্য লিখব, দুটো সংজ্ঞা দিয়ে পার্থক্য লিখে এই যে টোটাল যে পার্থক্যটা বললাম সেটা যখন আমরা পয়েন্ট ছাড়া লিখব, তখন সেটা একবারে কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে যে সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দই পদ নয়। আমরা লাস্টের দিকে এই লাইনটা লিখে দিতে পারি। সম্পূর্ণ বিশ্লেষণের পরে দেখা গেল যে সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দই পদ নয়। আজকে আমার লেকচার এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।